আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরা সেক্টরের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ভবন থেকে 6 জনকে উদ্ধার, ক্ষয়ক্ষতির আশঙ্কা। টাকা পাচারের কারণে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়েছে বলছে সিপিডি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মানি লন্ডারিং বন্ধের তাগিদ টিআইবির। সুনির্দিষ্ট তারিখ দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। 15 বছরের স্বৈরশাসন হটিয়ে দ্য ইকোনমিস্টে বর্ষসেরা খেতাব পেল বাংলাদেশ। এবং প্রবাসী খাতকে ঢেলে সাজালে আগামী বছর $35 বিলিয়ন প্রবাসী আয় সম্ভব বলছেন জনশক্তি বিশেষজ্ঞরা। রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়নের পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সকাল 10:38 আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল 10:44 পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির উত্তর দেয়া এই মুহূর্তে কঠিন, তবে এতটুকু বলা যায় যে যে চিত্র এখানে দেখা যাচ্ছে, প্রায় 6 তলা একটি ভবন, প্রায় পুরোটাতেই অগ্নিকাণ্ডে জ্বলেছে। এবং যে তথ্যটা স্বস্তির সেটা হলো যে কেউ হতাহত সেরকম আকারে হয়নি, হালকা একটু চিরে চুরে গেছে শরীরের কোনো জায়গায়, তবে সেরকম আকারে বড় আকারে দেখা যায়নি। এবং আরেকটা স্বস্তির কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদের সঙ্গে কথা বলছেন। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে এখন ধোঁয়াটাও অনেকাংশে কমে গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে চলে এসেছে। এবং আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি, এখানে 7 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে পাওয়া গেছে এরকম, যিনি কিছুটা মানে অজ্ঞান হয়ে গেছেন এমন মনে হয়েছে। তারপরেও সেন্স ছিল, তাকে ছাদ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এর আগে এখানে আমরা দেখেছি যে এখানে একটি বিউটি পার্লার রয়েছে দোতলায়। সেই বিউটি পার্লার থেকে 5-6 জন নারী কর্মীকে 4 জনের মতো, 4 থেকে 5 জনের মতো নারী কর্মীকে এই বিউটি পার্লার থেকে তারা উদ্ধার করে। তারা পেছন পাশের, ঠিক এটা সামনের অংশ, আমরা যে অংশটিতে দাঁড়িয়ে আছি তার পেছন পাশ দিয়ে তারা নামাতে সক্ষম হয়েছে এবং তারা সুস্থ ছিল, এটা আমরা জানতে পেরেছি। এবং এর উপরের তলায় একজন জিম ইন্সট্রাক্টর ছিলেন, যিনি এই ভবনে একটা জিমের, গ্যালাক্সি জিমের ইন্সট্রাক্টর। আমরা তাকে দেখেছি যে তিনিও অনেকে সুস্থ রয়েছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি ভালো আছেন, কিন্তু উদ্বিগ্ন যে ভেতরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে করে এখানে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি মাত্রায় তারা মানে ক্ষতি পুষিয়ে ঠিক কিভাবে নিতে পারবে সেটা তারা এখনো আপাতত জানেন না। আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো সংখ্যার জায়গা, এখানে যে নিচতলাটি ছিল সেখানে রেস্টুরেন্ট ছিল, লাভলিন রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত বলে এখানকার স্থানীয় এবং অনেকেই ধারণা করছেন। যতটুকু ফায়ার সার্ভিস এবং পুলিশের কাছে যে তথ্য পাওয়া গেছে তাতে করে তারা বলছেন যে এখানে সিলিন্ডারের কোনো একটা ত্রুটির কারণে একটা বিকট শব্দ হয় এবং সেই শব্দটার পরেই মূলত এই পুরো ভবনে আগুনটা দ্রুত আকারে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হয়নি। 100-রও বেশি ফায়ার সার্ভিসের সদস্য, 11টি ইউনিট এখানে কাজ করছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে। এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসগুলো ভেঙে, দরজা জানালা ভেঙে ভিতরের যতগুলো ভবন রয়েছে সবগুলো ভবনেই অক্সিজেন মাস্ক পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে গিয়েছেন। কেউ এমন হয়েছে কিনা যে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়াচ্ছন্ন অবস্থায় আহত হয়ে গেল, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তাদেরকে খুঁজে বের করার জন্য গেছেন ভিতরে, তারা কাজ করছেন। তবে আমরা যতটুকু খবর পেয়েছি
ভেতরে আর তেমন কেউই নেই। তেমন কেউ নেই বললে হয়তো কথাটা একটু অস্পষ্ট হবে, ভিতরে কেউ নেই বলেই ফায়ার সার্ভিসের কর্মীরা নিশ্চিত হতে পেরেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত ঘোষণা করেননি। নিশ্চয়ই ঘোষণা করলে আমরা আরো কিছু তথ্য জানাতে পারবো। মোটা দাগে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে ভবনে, এবং ভবনে যেসব মালামাল বা অন্যান্য যে বিষয়গুলো ছিল, যারা এগুলোর সঙ্গে কানেক্টেড তারা। তবে সাধারণ মানুষ মনে করেন যেন এরকম পরিস্থিতি আগামীতে আর না হয়, প্রশাসন যেন আগে থেকেই তৎপর থাকে কি কারণে কেন হচ্ছে এই সমস্যাগুলো। আওয়ামী লীগের সময়ে টাকা পাচারের ঘটনা বাংলাদেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চেষ্টা করলে পাচার করা অর্থের বড় অংশ দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই সুযোগ বন্ধের তাগিদ দিয়েছে টিআইবি। রিপোর্ট মাহবুব কবির চপলের। এমন দৃশ্য দেখে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক ধারণা হবে বিশ্বের যে কারো। তবে শ্বেতপত্র কমিটি বলছে উন্নয়নের নামে দেশে শূন্যায়ন হয়েছে। ১.৫ দশকে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ব্যাংক ও অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। এসব টাকা ফিরিয়ে আনার কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। পাচার হওয়া অর্থের বেশিরভাগ গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ ১০ দেশে। ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে এসব দেশ থেকে টাকা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছে সিপিডি ও টিআইবি। টাকা ফিরিয়ে আনাটা অসম্ভব কিছু না, কিন্তু এটার প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং জটিল। ওনার ভাবমূর্তি অবশ্যই গুরুত্বপূর্ণ। উনি যদি কোনো দেশকে কিংবা কোনো প্রতিষ্ঠানকে অ্যাপ্রোচ করেন সহযোগিতার জন্য, তারা তো সবাই হাত বাড়িয়ে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলোর যে সহমর্মিতা আছে, আন্দোলনের প্রতি সহমর্মিতা ছিল, কাজে হয়তো বা এটাকে টেলিস্কোপিং করা যাবে। যে দেশে টাকাটা আছে, যুক্তরাষ্ট্রে যে টাকা রয়েছে কিংবা যুক্তরাজ্যে যে টাকাটা রয়েছে, কানাডায়, সিঙ্গাপুরে, দুবাইতে, নানান জায়গায় যে টাকাগুলি রয়েছে, ওই দেশের সহযোগিতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে তারা তাদের দেশে যে টাকাটা ঢুকে সেটা আবার কিভাবে ফেরত পাঠাবে সেটারও তো কিন্তু এগুলো প্রক্রিয়া রয়েছে, এটা কোনো অসম্ভব বিষয় না। অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি টাকা পাচারের পথগুলো বন্ধের পরামর্শ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। কিছু কিছু এনে তারা একটা এক্সাম্পল তৈরি করতে পারেন যে এইভাবে করা যায়। তার পরবর্তীতে আগামীর সরকারই কিন্তু সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। এটার পাশাপাশি যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে যে প্রক্রিয়াগুলিতে অর্থ পাচার হয় সেগুলোকে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, যেটার কিন্তু আইনি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের আছে, প্রয়োগটা নেই। সেই জায়গায় জোর দিতে হবে বেশি, যাতে করে এখনো কিন্তু অর্থ পাচার হচ্ছে, যে প্রক্রিয়া অর্থ পাচার হয়, যে মূল প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু চলমান। সুশাসন আর বিনিয়োগের পরিবেশ ভালো হলে অর্থ পাচার কমবে বলে মনে করছেন গবেষকরা। জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কারো কথায় কার্ড না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষার বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় ফারুক বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের দায়িত্বপ্রাপ্তদের এমন কথা বলা উচিত নয় যা মুগ্ধ আবু সাঈদের রক্তকে কলঙ্কিত করবে। ভারতকে বাংলাদেশ বিরোধী অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে আবারও নির্মূল করার ষড়যন্ত্র চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। মুখ থেকে দয়া করে কারো কথায় কান দেবার দরকার নেই। জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার। আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন। এমন কথা বলার দরকার নাই যে কথায় আপনার মানহানি হতে পারে। প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনবো। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে না।
শুধু শেখ হাসিনা নয়, যারাই ফ্যাসিবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আরও বলেন, আমার দেশ পত্রিকা মানুষের পছন্দের পত্রিকা, জনগণের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও জানান মাহমুদুর রহমান। এটা আমরা বুঝতে পেরেছিলাম। শুধু হাসিনার ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়, যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বর্ষসেরা খেতাব জিতল বাংলাদেশ। জুলাইয়ে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় বর্ষসেরা হয়েছে বাংলাদেশ। এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ২০২৪ সালে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল ৫টি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড ছিল এই তালিকায়। শেষ পর্যন্ত দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্কের মাধ্যমে বাংলাদেশকে বেছে নেওয়া হয়। এবারের বর্ষসেরা নির্বাচিত বাংলাদেশ ছাড়াও বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করায় রানার আপ হয় সিরিয়া। এছাড়া অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা, খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। প্রবাসীদের যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার করে এ খাতকে ঢেলে সাজানো গেলে আগামী বছর দেশে $৩৫ বিলিয়ন রেমিটেন্স আসবে বলে আশা জনশক্তি বিশেষজ্ঞদের। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, IMF এর করা শর্ত মেনে ঋণ নিতে গিয়ে অর্থনীতির মৌলিক কাঠামোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিগত সরকার। রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়নের পাশাপাশি এ খাতকে আধুনিকায়ন করা গেলে IMF এর ঋণ নেওয়ার দরকার হবে না বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। আন্তর্জাতিক অভিভাষণ ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নে পারে রেমিটেন্স প্রবাহ বাড়াতে এমন বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিরোধী দল হিসাবে সংসদে উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। রেমিটেন্সের 49% চলে যাচ্ছে অবৈধ হুন্ডির পথে। আমাদের সামাজিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিমস হেলবেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক আবুল বাশার। আমাদের রেমিটেন্স প্রবাহ অনেক বেশি, কিন্তু মানুষের তুলনায় কম। যে মানুষ যতগুলো মানুষ বিদেশে যান সে তুলনায় কম। এগুলোর জন্য আপনারা যতগুলো কারণ ব্যাখ্যা করেছেন, এগুলোই মূলত কারণ। যেমন হচ্ছে আমাদের ইনকাম লেভেলটা যদি বাড়াতে না পারে তাহলে রেমিটেন্স বাড়বে কি করে। বিতর্কের মূল্যায়ন পর্বে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, এক ব্যক্তির হাতে 10 ব্যাংকের খবরদারি দিয়ে লুটপাটের পথ তৈরি করে দিয়েছিল বিগত সরকার। IMF থেকে আমরা কত নিচ্ছি? 4 বিলিয়ন প্লাস মাইনাস। কত শর্ত আমরা মানতেছি তাদের। আর আমাদের ভাই বোনেরা যারা বিদেশে কাজ করতেছে তারা আমাদেরকে অ্যানুয়ালি $26 বিলিয়ন পাঠাচ্ছে। Only 1.5 months remittance, inward remittance, equivalent to that IMF loan. ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রবাসী আয়ের প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 4 থেকে 5% করা গেলে সম্মান দেওয়া হবে প্রকৃত হিরোদের। যারা ইথিক্যাল মাইগ্রেশন করবে, নৈতিকভাবে অভিবাসন করবে, সেই রিক্রুটিং এজেন্সিগুলোকেও যদি আমরা সমানভাবে মর্যাদা দিতে পারি, আরএমজি খাতের মতো প্রণোদনা প্রদান করতে পারি, তাদেরকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্মানিত করতে পারি, তাহলে আজকে এই যে সারা পৃথিবীতে 1 থেকে 1.5 কোটি মানুষ যারা পৃথিবীতে অবস্থান করছে তাদেরকে আরো বেশি তারা গতিশীল করবার জন্য চেষ্টা করবেন। আমরা যদি বেশি পরিমাণে নার্স প্রেরণ করতে পারি, আমরা ডাক্তার প্রেরণ করার চিন্তা করতে পারি, ইঞ্জিনিয়ার প্রেরণ করতে পারি, অতি দক্ষ কর্মী প্রেরণ করতে পারি, আমরা আগামী বছর 2025 আমরা টার্গেট রাখতে চাই $35 বিলিয়ন আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে আমরা আহরণ করতে চাই। বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও দেশপ্রেমের জ্বলন্ত প্রমাণ দিয়েছেন জুলাই বিপ্লবে। এসব যোদ্ধাদের মূল্যায়নের পাশাপাশি বাইরাকে শক্তিশালী করার দাবি তাদের। করতে পারেন 10টা ব্যাংক একটা গোষ্ঠী একটা পরিবারের হাতে। উনি আবার এই দেশের সিটিজেন না,
ওনাকে কায়দা করে বিদেশি সিটিজেনশিপ দেওয়া হয়েছে। রিসোর্স ছিল, এটাই তার অপরাধ। এবং ওটার মাধ্যমে বোধ 40% আসতো রিমিটেন্স, টোটাল রিমিটেন্সের। তো দেখেন, কোন একটা ব্যাংক খুব ভালো করতেছে, ওটা হয়ে গেছে তার জন্য কাল। আমাদের ব্যাংকগুলো, আমাদের এমবিসিগুলো সাহেবের মতো বসে থাকে। আমাদের কর্মীদেরকে সুরক্ষা করা, সার্ভিস দেওয়া, পাসপোর্ট দেওয়া, তাদের অর্থ সংগ্রহ করবার ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত কষ্ট করতে হয়। অথচ যারা হুন্ডি ব্যবসা করে, তারা কর্মীর ঘরে ঘরে গিয়ে, কর্মস্থলে গিয়ে অর্থ কালেকশন করে এবং সেই কালেকশন করা অর্থগুলোকে আবার বাংলাদেশে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সে অর্থ পৌঁছে দিয়ে আসে। আর আমাদের ব্যাংকগুলো বিভিন্ন জায়গায় বুথ খুলে বসে আছে। যদি ব্যাংকগুলো বুথ খুলে বসে থাকে, তাহলে কর্মীরা ছুটি নিয়ে সেখানে গিয়ে তার সময় নষ্ট হয়, তার কাজের ক্ষতি হয়, তার বেতন কমে যায়। সে কারণে কিন্তু অনেক সময় কর্মীরা ব্যাংকে গিয়ে অর্থ প্রেরণ করতে চায় না। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন দলের হাতে 30,000 টাকা ও রানার আপ দলের হাতে 20,000 টাকা সহ সম্মাননা তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। এতে মাওলানা সাদ কান্ধ লবির 29 জন অনুসারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করা হয়েছে। ওই মামলার 5 নম্বর আসামি মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন মাওলানা জুবায়ের অনুসারীরা। মোয়াজ বিন নূর উত্তরা 7 নম্বর সেক্টরের বাসিন্দা। 24-এর গণ অভ্যুত্থানের গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার শেষ করে যেতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। ছাত্র জনতার আন্দোলনে খুলনায় শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সুযোগ বুঝে এখন অনেক রাজনৈতিক দল নোংরা অপরাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। পরে খুলনা বিভাগের 58 শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। শহীদ মোহাম্মদ শহীদ সাকবের পরিবার সেই জুলাইয়ের 20 তারিখে 25 তারিখে 30 তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা, সেই সংগ্রামে যুক্ত হব কিনা। তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানের তারাই সামনের সারিতে ছিল, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কেজিতে 50 টাকা বাড়ল মুরগির দাম। হঠাৎ দাম বাড়ার কারণ জানা নেই ব্যবসায়ীদেরও। মাছের দাম বেড়েছে, গুঞ্জন উঠলেও গত সপ্তাহের দামেই তা শিথিল রয়েছে। এদিকে বাজারে কমতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন সবজির দাম। তবে দাম আরও কমলে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে মনে করছেন ক্রেতারা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। ছুটির দিনেই সপ্তাহের বেশিরভাগ কেনাকাটা করেন নগরের কর্মব্যস্ত মানুষ, কিন্তু সামর্থ্যের সাথে নিত্যপণ্যের দামের ফারাক বাড়তে থাকায় কেনাকাটার তালিকা করতে হচ্ছে কাটছিট। বাজারে হঠাৎ করেই কেজিতে 50 টাকা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার কিংবা সোনালী সব ধরনের মুরগির দামই ঊর্ধ্বমুখী। যদিও কিছুটা স্থিতিশীল রয়েছে মাছের বাজার, তবুও ক্রেতার দেখা পাচ্ছেন না বিক্রেতারা। বেড়েছে কেজিতে 50 টাকা বাইরে গেছে, 40-50 টাকা। হঠাৎ করে বাড়ার কারণ কি বুঝতে পারি না, মাল শর্টের গতিকে না কির গতিকে আবার বোঝা যাইতেছে। মাছের দাম বাড়তি না, মোটামুটি গত সপ্তাহে যেরকম ছিল এই সপ্তাহে এরকমই আছে, কিন্তু ক্রেতা খুব কম। আমার দোকানে যেগুলো আছে সব দামই কমছে। যেমন এই রুইগুলো আগে বেচতাম আপনার 350 টাকা কেজি, আজকে বেশি 300 টাকা কেজি। এদিকে রাজধানীর বাজারে ছেয়ে গেছে শীতকালীন বিভিন্ন সবজিতে। টমেটো বাদে প্রায় সব সবজি মিলছে 70 থেকে 80 টাকার নিচে। মোটেও সন্তুষ্ট না, একদম জিনিসের আগে ছিল ডবল, এখন হয়েছে 3 ডবল। আমাদের জন্য যারা, আমি ধরেন আমার হাজবেন্ড নাই, আমি যেভাবে চলি
সেভাবে এখন চলা অসম্ভব। যারা সাধারণ মানুষ তাদের আসলে আর একটু কম হইলে ভালো। বাজারের অবস্থা তো আপনার সবসময় জিনিসপত্রের দাম বেশি, আমরা তো চাকরিজীবী, আমাদের তো সীমিত টাকা, সীমিত আয়ের মধ্যে তো আমরা পারি না, কষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে প্রতিনিয়ত বাজারে তদারকির প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দিলে দেশের ফুটবলের জন্য ভালো কিছু হবে বলেই জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তাকে দেখে দেশীয় ফুটবলাররা অনুপ্রাণিত হবে বলে আশা করেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিস্টার সিটিতে খেলার অভিজ্ঞতা জাতীয় দলে কাজে আসবে বলে জানান তাবিথ আউয়াল। আগামী মার্চে ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। হামজার মতো আরও বেশ কিছু ফুটবলার দেশে আনার চেষ্টা হচ্ছে বলে জানান বাফুফের সভাপতি। জমকালো আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ম্যারাথন। রূপগঞ্জের জলসিঁড়ি এলাকায় ভোরে শুরু হওয়া এই ম্যারাথনে অংশ নেন ৫,০০০-এরও বেশি দৌড়বিদ। ৩ ক্যাটাগরি বিজয়ীদের মধ্যে ১.৫ কোটি টাকার অর্থ পুরস্কার দেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নেভালো ফায়ার সার্ভিস। ভবন থেকে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার। টাকা পাচারের কারণে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়েছে বলছে সিপিডি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মানি লন্ডারিং বন্ধের তাগিদ টিআইবি। সুনির্দিষ্ট তারিখ দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। ১৫ বছরের স্বৈরশাসন হটিয়ে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা খেতাব পেল বাংলাদেশ। এবং প্রবাসী খাতকে ঢেলে সাজালে আগামী বছর $৩৫ বিলিয়ন প্রবাসী আয় সম্ভব বলছেন জনশক্তি বিশেষজ্ঞরা। রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়নের পরামর্শ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।